আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজকে আমরা আলোচনা করব ভেক্টরের অভিক্ষেপ এবং ভেক্টর বিভাজন নিয়ে। তো এই দুইটাই আমাদের পদার্থবিজ্ঞানের বিশেষ করে ভেক্টর চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ দুইটা টপিক। এবং আমি তোমাদেরকে বলছি যে ভেক্টর চ্যাপ্টারটাকে আমরা যদি 3টা স্লটে ভাগ করি, তাহলে একটা প্রথম স্লটটাতে থাকবে হচ্ছে তোমাদের সামন্তরিকের সূত্র, এর সাহায্যে লব্ধি ভেক্টরের মান এবং দিক, এটা দিয়ে এক ধরনের, এবং সাথে করে নৌকা, মানে এটা আসলে সামন্তরিকের সূত্রের সাহায্যে লব্ধি ভেক্টরের মান ও দিক আসলে নৌকার প্রবলেমগুলোকে ইন্ডিকেট করে। তো নৌকা রিলেটেড বিষয়গুলো যদি তুমি ক্লিয়ার বুঝতে চাও, তাহলে এই টপিকটাতে আমাদের জোর দিতে হবে। দ্বিতীয় যে টপিকটা আমরা এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ, দ্বিতীয় টপিকটা হচ্ছে অভিক্ষেপ বা ভেক্টর বিভাজন, এবং আরেকটা টপিক হচ্ছে ভেক্টর ক্যালকুলাস। তো এই ভেক্টর বিভাজন এবং অভিক্ষেপ সম্পর্কিত আলোচনা থেকে তোমার ডট গুণন এবং ক্রস গুণনের ধারণাগুলোও চলে আসবে। তো যাই হোক, আমরা আজকে শুরু করব হচ্ছে অভিক্ষেপের আলোচনা দিয়ে আমরা শুরু করব। অভিক্ষেপ জিনিসটা আসলে কি? অভিক্ষেপ বিষয়টা হচ্ছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে একটা কুকুরের ছবি দেয়া আছে এবং তার শেকল, গলায় শেকল দেয়া আছে। এখন আমি একটা পাশে একটা টর্চও দেখতে পাচ্ছ। এই টর্চটাকে যদি আমি এখন যেই ডিরেকশনে দেয়া আছে সেই ডিরেকশনে যদি টর্চটা থাকে, তাহলে তার শ্যাডোটা এক জায়গায় পড়বে। আমি যদি আবার টর্চটাকে ঘুরাইয়া দেই, আরেকটা ডিরেকশনে নেই, হরাইজন্টাল ডিরেকশনে নেই, তাহলে তার শ্যাডোটা নিচে পড়বে। তাহলে এরকম এই অভিক্ষেপ বলতে আসলে একটা জিনিস আমরা করতে পারি, সেটা হচ্ছে ভাবতে পারি, সেটা হচ্ছে যে ছায়া। ছায়া কি আমরা যেটা বলি প্রজেকশন, মানে একটা মানুষ যদি রোদের দিনের আলোতে একটা জায়গায় দাঁড়ায়, তাহলে দেখা যায় আমার পাশে সানলাইট যখন আমার উপরে পড়বে, তখন আমার পিছনে একটা শ্যাডো হবে বা একটা ছায়া হবে, এরকম একটা বিষয় ওই ছায়াটা। তবে এখানে একটু পার্থক্য আছে। আমরা এই জায়গাটাতে ছায়া সম্পর্কিত আলোচনাটাতে আমরা কখনোই বস্তুর আকারের চেয়ে বড় আকারের ছায়া নিয়ে আলোচনা করব না। বস্তুর আকারের থেকে যে ছায়াগুলো যেই অ্যাঙ্গেলে পড়লে বস্তুর আকারের থেকে ছোট আকারে হয়, সেই ছায়াগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো এটা আমাদের একটা একটা অংশকে আমরা একটু আলাদা করে নিলাম। আচ্ছা, তার মানে এইচএসসি সিলেবাসে মূলত তোমার এই অংশটাই, এটাকে গুরুত্ব দেওয়া হয়। এইচএসসি সিলেবাসটাতে তোমার ছায়া বলতে কি করা হচ্ছে, যে তোমার বস্তুর উপরে যে বস্তু, যদি আমি বস্তুর উপরে কোনো কিছু তোমার একটা যে টর্চ যেটা রাখলাম, তাহলে তার নিচে যেরকম কি হবে, একটা ছায়া পড়বে। হ্যাঁ, তো এই ছায়াটাকে আমরা গাণিতিকভাবে আমরা সেটাকে প্রকাশ করব। এই পাশে তোমরা আরেকটা স্ক্রিনে আরেকটা জিনিস দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে যেটা টর্চ দেয়া আছে, আমি একটা লাঠিকে দেখাচ্ছি, এবং এই লাঠিটা আমি যদি তার পরিমাপ করে লাঠিটাকে যদি আমি বি দ্বারা প্রকাশ করি, তাহলে সেই লাঠিটার কি হবে, একটা ছায়া। আমরা নিচে দেখো যে সবুজ যে লাইনটা, সেই লাইনের উপরে কালো একটা ছায়া কিন্তু ওই লাঠিটার পড়ছে। এই যে ছায়াটা পড়ছে, সেই ছায়াটার হচ্ছে আমরা পরিমাপ করব যে ছায়াটা কতটুকু। হ্যাঁ, এই বস্তুটার জন্য এই ছায়াটা এতটুকু, এটাকে আমরা প্রজেকশন বলতেছি। তো এখানে আমরা লাঠিটাকে বি ভেক্টর বলছি, এবং এই লাঠিটার লেন্থটাকে আমরা বলতেছি মডিউলাস দিয়ে, যে বি ভেক্টরের মান, এবং লাঠিটা এই সবুজ অক্ষের সাথে বা সবুজ এই লাইনটার সাথে যে কোণ করছে সেটাকে আমরা থিটা বলতেছি। হ্যাঁ, তো এই বিষয়গুলো ছিল। তো এখানে আছে। তো আমরা এর পরে যে জিনিসটাতে যাব, যে আমরা যদি এখানটাতে এই স্লাইডটাতে খেয়াল করি, দেখো যে এখানে আমরা ভূমি দিয়ে দিছি, লাঠি দিয়ে দিছি। যদি আমি সোজা ছায়াটা পড়ে, তাহলে একবার স্ট্রেট ছায়াটা, কিন্তু আমার আকারের কোনো পরিবর্তন ঘটছে না। যা বস্তুর যে ছায়াটা আছে
বস্তুর যেই দৈর্ঘ্যটা যে লেন্থটা আছে তার ছায়াটার লেন্থ কি একই সমান, একবারে কোনো প্রকার কম বেশি হয়নি। তো এটা হচ্ছে যদি আমি সরাসরি তার মানে বস্তু এবং ছায়া যদি একই অক্ষের উপরে থাকে তখন এই সিচুয়েশনটা তৈরি হয়। এবং এই যে লাঠির বস্তুটা, এই বস্তুটার যে এই ছায়াটাকে আমরা গাণিতিকভাবে যে ভাষাটা ব্যবহার করি সেটা হচ্ছে অভিক্ষেপ, বস্তু অভিক্ষেপ। আচ্ছা, এবার আসি আমরা এই অভিক্ষেপের আলোচনায়। যে জিনিসটা আমাদের গুরুত্বপূর্ণ সেটা যে আমরা এখানে যে লাঠিটা দেখতে পাচ্ছি সে লাঠিটার দৈর্ঘ্য আমরা বি ভেক্টরের মান হিসেবে চিহ্নিত করছি এবং এইটা একটা অক্ষের সাথে থিটা কোণ আছে করে আছে। এখানে আমরা একটা টেকনিকের কথা বলবো। টেকনিকটা হচ্ছে কি, এটা একবার সিম্পল ওয়েতে তুমি যদি কোনো গাণিতিক বিশ্লেষণ না তোমার আমরা গাণিতিক বিশ্লেষণগুলো আমরা আলোচনা করব, কিন্তু তুমি এই টেকনিকটা এখন যেটা বলবো জাস্ট এটা মনে রাখলেই তুমি এই জাতীয় সমস্যা সমাধানে তোমার এই সূত্রকে ব্যবহার করতে পারবা। এটা ডিটেলসে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। কি জিনিস এটা, যে তুমি যেই জিনিসটার অভিক্ষেপ নির্ণয় করবা, ধরো এই লাঠিটার অভিক্ষেপ নির্ণয় করলা, লাঠিটাকে তুমি বি দ্বারা প্রেজেন্ট করলা এবং মডিউলাস দিয়ে তার মান বুঝলা। এখন এই বি ভেক্টরটা যদি ওই অনুভূমিকের সাথে বা ভূমির সাথে থিটা কোণ করে থাকে তাহলে তুমি সরাসরি তার অভিক্ষেপ তুমি সহজেই ক্যালকুলেশন করে ফেলতে পারো, যে তখন তার অভিক্ষেপকে তুমি বলবা যার অভিক্ষেপ, কার অভিক্ষেপ, এখানে বি লাঠিটাকে বোঝানো হচ্ছে। তাহলে বি লাঠিটার অভিক্ষেপ বলতে আমরা বুঝবো বি কস থিটা। বি লাঠিটা ভূমির সাথে যে কোণ করছে সেটা যদি থিটা হয় তাহলে বি লাঠিটার অভিক্ষেপ বা ছায়াকে আমরা বলবো যার অভিক্ষেপ তার কস থিটা। তাহলে এখানে বি লাঠিটাকে বলা হচ্ছে তাহলে বি এর অভিক্ষেপ, তাহলে বি এর অভিক্ষেপ তার মানে বি কস থিটা। বি কস থিটা বের করলেই কিন্তু তুমি তার ছায়ার মানটা বা অভিক্ষেপের মানটা তুমি বের করে নিতে পারছো। এইবার দেখো আমরা একটা স্ক্রিনে একটা এক্সাম্পলে যাচ্ছি। এইখানটাতে দেখো তুমি এই তোমার নীল রঙের যে ভেক্টরটা দেয়া আছে স্কেলের সাহায্যে আমরা দেখো এই ভেক্টরটার মান পেয়ে গেলাম হচ্ছে 3। এই ভেক্টরটাকে ধরো আমরা এবার আর দ্বারা প্রকাশ করলাম। তাহলে এই আর ভেক্টরটা তার যে ছায়া, আমি যদি উপরে একটা কি করি, উপর থেকে আমি একটা লাইট ফেলি এই ও এল ভেক্টরটার উপর, তাহলে এই ও এক্স অক্ষ বরাবর তার একটা ছায়া পড়বে এবং সেই ছায়াটার ডিস্টেন্স হবে কতটুকু, ওপি। কিভাবে বের করব আমরা, এই যে এল বিন্দুটা আছে এই এল বিন্দু থেকে আমরা সরাসরি ওই এক্স অক্ষের উপর একটা লম্ব টানবো। লম্ব টানলে এই এই ক্ষেত্রে তোমার যে দূরত্বটা, যে লম্ব টানার পরে এই এক্স অক্ষকে পি বিন্দুতে ছেদ করছে, তাহলে ওপি এই এই দূরত্বটাই হচ্ছে ও এল বস্তুটার প্রজেকশন বা ছায়া। আচ্ছা, এখন আমরা এখানে দেখি যে এই যে বস্তুটা ও এল ছিল তার লেন্থ ছিল হচ্ছে 3 সেন্টিমিটার 3 ইঞ্চি। তাহলে তার ছায়া কতটুকু হলো, দেখো ছায়া আমরা স্কেলে দেখতে পাচ্ছি 2.6 ইঞ্চি। আমরা কিভাবে, আমরা একটু আগে আলোচনায় কিন্তু বলে আসছি যে যার অভিক্ষেপ তার cos থিটা। এবার কার অভিক্ষেপ, আর এর অভিক্ষেপ, তাহলে আমরা কি লিখবো, আর cos 30। দেখো এই যে আমরা ওপি ইকুয়ালস টু কি লিখলাম, ওপি লিখলাম আর cos 30। তাহলে আর এর মান কত দেয়া আছে, আমরা কত পাইছি স্কেল থেকে 3, তাহলে 3 cos 30। দেখো আর এক্স মানে যদি আমি আর ভেক্টরটা এইটাকে চিন্তা করি তাহলে এই এক্স অক্ষ বরাবর তার যে মানটা পাওয়া গেল আর এর, এটাকে আমরা প্রকাশ করি আর এক্স দ্বারা। তাহলে আর এক্স এর মান আমরা পেলাম কতটুকু, 2.6। তাহলে দেখো মানে কেমন একটা মজার বিষয় যে আমি আর এর ভেক্টরটার মান লিখলাম 3 এবং সে যত কোণ করে আছে সেটা লিখলাম এবং তার কজ নিলাম, নিলে পরে যেই ডিস্টেন্সটা পাওয়া যায় সেই ডিস্টেন্সটাই কিন্তু দেখো আমরা যদি এভাবে লম্ব টেনে আমি যদি স্কেল দিয়ে মেপে দেখব একুরেটলি সে ওই ছায়াটার মান 2.6 বের হয়ে যাবে। তো এখন
এখান থেকে আমরা আসলে এই তোমার কিভাবে এই যে আমি একটা সম্পর্ক আমরা পেলাম, হ্যাঁ, যে তোমার আমরা এই যে একটা সম্পর্ক পেলাম যে ওপি, ওপি মানে হচ্ছে আর ভেক্টরটাকে বোঝানো হচ্ছে, হ্যাঁ, ওপি মানে আর ভেক্টর, আর ভেক্টরটাকে আমরা যখন তার আনুভূমিক উপাংশ নিব, তার মানে এক্স অক্ষ বরাবর তার যে ছায়ার মানটা আমরা যেটাকে আনুভূমিক উপাংশ বলবো বা ছায়ার কথা বলবো, স্ট্রেট আমরা যা বলে আসছি যে তার ছায়াটা দেখো, তাহলে ওপি মানে হচ্ছে আর কস থিটা। আমি বলছি যার অভিক্ষেপ, কার অভিক্ষেপ এখানে বলা হচ্ছে আর এর, তাহলে আমরা সেক্ষেত্রে লিখবো কি আর কস থিটা। তাহলে আর এর মান আমরা কত পেয়ে গেলাম, আর এর মান আমরা পেয়ে গেলাম হচ্ছে 3, লিখলাম আমরা 3, আর cos থিটা এখানে 30 ডিগ্রি, তো আমরা 2.6 পেলাম। এখন প্রসঙ্গ হচ্ছে এই যে ওপি ইকুয়ালস টু আর cos থিটা আমরা পেলাম, এই সমীকরণটা আসলো কোত্থেকে, এই ইকুয়েশনটা কোত্থেকে আসলো, মানে কিভাবে আসলো? ভেরি সিম্পল, আমরা cos থিটা ইকুয়ালস টু কি জানি, ভূমি বাই অতিভুজ, আমরা সবাই জানি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ, এবং সমকোণী ত্রিভুজের বেলায় আমরা সব সময় যে জিনিসটা জানি যে কোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়। তাহলে সমকোণী ত্রিভুজের আমরা যেহেতু এই কোণটাকে ধরছি, তাহলে এই কোণের বিপরীত বাহু এই এলপিটা হচ্ছে কি, লম্ব, হ্যাঁ, আর ওপিটা হচ্ছে তো ভূমি, আমরা জানি সেটা, আর ও এলটা হচ্ছে কি, তার অতিভুজ। তাহলে cos থিটা অনুযায়ী আমরা সবাই জানি যে ভূমি বাই অতিভুজ হবে। তাহলে ভূমি বলতে কাকে বোঝানো হচ্ছে, ওপি কে, লিখলাম আমরা ওপি। অতিভুজ বলতে কাকে বোঝানো হচ্ছে, ও এল, আমরা লিখলাম ও এল। তাহলে আমরা এই ক্ষেত্রে ওপি বলতে আমরা ওপিকে, ওপিটা তো আমরা ছায়াকে নির্দেশ করতেছি, এটাই হচ্ছে প্রজেকশন। তাহলে আমরা ওপিকে এক পাশে নিলাম, নিয়ে পরে দেখা গেল সেটা কি বেরিয়ে আসলো, আর cos থিটা। তার মানে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারলাম যে যার অভিক্ষেপ তার cos থিটাই হচ্ছে ছায়া, সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। আমরা কিন্তু এই ছায়াটাকে আবার ওয়াই অক্ষ বরাবরও চিন্তা করতে পারি। ওয়াই অক্ষ বরাবর হলে কি রকম হবে আমরা সেটা দেখব। এবং একটা এটার সাথে আমরা যে বিষয়টা দেখছি যে ওপি, যে আমরা যে জিনিসটা বের করলাম সেটা আসলে কি, এখানে ইনফরমেশন গুলো লেখা আছে, ওপি মানে ছায়া। অথবা আমরা এটাকে বলতে পারি আর এর অভিক্ষেপ, যেহেতু আমরা আর ভেক্টরটাকে চিন্তা করছি, তাহলে আর এর অভিক্ষেপ। তাহলে আমরা এবং আর এর অভিক্ষেপ বলতে কি বুঝি, মানে আর এর অভিক্ষেপ বলতে আমরা যেভাবে লিখবো আর এর অভিক্ষেপটা কি, যার অভিক্ষেপ তার cos থিটা দিলেই আমরা সেটাকে আর এর অভিক্ষেপ বুঝবো, যার অভিক্ষেপ তার cos থিটা। তাহলে অভিক্ষেপটা কার, এখানে আমরা আর দ্বারা চিহ্নিত করছি, তাহলে আর cos থিটাই হচ্ছে ওপি। এটাকে আমরা এই যে এক্স অক্ষ বরাবর বলে এটাকে আমরা আর এক্স বলেও লিখতে পারি। তার মানে আমরা যে বিষয়টা বলতে পারি যে ওপি মানে হলো, ওপি মানে হচ্ছে এই জায়গায় হচ্ছে আর এক্স, হ্যাঁ। তো আমরা এই অংশটুকু আমরা কিন্তু এই এই স্লাইড থেকে, এই অংশটা থেকে আমরা যে জিনিসটা জানতে পারছি, ভেরি সিম্পল। আমি এই স্লাইডের এই পর্যন্ত যতটুকু আলোচনা করছি তার কনক্লুশনটা টানি, যে একটা ভেক্টর যদি বি হয় এবং সে যদি এক্স অক্ষের সাথে থিটা কোণ করে থাকে, তাহলে ওই ভেক্টরটার অভিক্ষেপ হবে বি কস থিটা, আর অন্য কোনো কিছু না, জাস্ট ভেক্টরটার অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা। এখন এখানে তোমার যদি আরো যদি জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করতে ভাবো, যে তুমি একটু চিন্তা করবা বা এই জিনিসগুলো আরেকটু ক্লিয়ার করে নিবা, তাহলে তোমার ভিডিওটা রেকর্ড করা হচ্ছে, তুমি রেকর্ড করা আছে, তুমি সেটাকে পজ দিয়ে কথাগুলো শুনে আরেকটু ক্লিয়ার করে নিতে পারো চাইলে। আচ্ছা, এইখানে আমরা একটা অ্যানিমেশন দেখব, হ্যাঁ। এই অ্যানিমেশনটা মূলত হচ্ছে তোমার এই অ্যানিমেশনটা থেকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে এই যে যেমন এখানে আমি ভেক্টরটাকে, আমরা অ্যানিমেশনে যে ভেক্টরটা দেখা যাচ্ছে সেই ভেক্টরটাকে আমরা কালো একটা লাইন দ্বারা এই ভেক্টরটাকে ইন্ডিকেট করছি এখন। আর লাল লাইনটা হচ্ছে তার এক্স অক্ষ বরাবর তার যে ছায়া। আর আমি যদি এই পাশ থেকে উপর থেকে লাইট ধরি, তাহলে লাল লাইটটা হবে তার ছায়া। আর আমি যদি এই পাশ থেকে লাইট ধরি, তার মানে যে এই আমার ডান দিক থেকে যদি আমি লাইটটা ধরি, বা তুমি বলতে পারো উপর থেকে ধরলে তো লালটা পেলা,
আর এই আমার কার্সারটা এখন যে জায়গায়, এখান থেকে যদি আমি একটা লাইট ফেলি তাহলে তার কিন্তু ছায়াটা প্রজেকশনটা হবে হলো ব্লু। এবং আমরা যখনই এই কালো এই ভেক্টরটাকে মুভ করাবো তখনই দেখবা তার ছায়া লালটাও কি হচ্ছে বড় ছোট হচ্ছে, একই সাথে নীলটাও বড় ছোট হচ্ছে। তার অর্থ কি দাঁড়াচ্ছে যে একটা ভেক্টরের প্রজেকশন এক্স অক্ষ বরাবরও পাওয়া যাবে, একটা ভেক্টরের প্রজেকশন মানে এক একটা নির্দিষ্ট একটা জায়গায় একটা ভেক্টরের প্রজেকশন এক্স অক্ষ বরাবরও পাওয়া যাবে, ওয়াই অক্ষ বরাবরও পাওয়া যাবে। ধরো তুমি ভেক্টরটাকে চিন্তা করছো, ভেক্টরটা হচ্ছে আর, তাহলে তার এক্স অক্ষ বরাবর যে ছায়াটা পাবো সেটাকে আমরা বলবো আর এক্স, আর ওয়াই অক্ষ বরাবর যে ছায়াটা পাবো সেটাকে আমরা বলবো আর ওয়াই। তাহলে আমরা কিন্তু দুইটা প্রজেকশন পাচ্ছি, আর এক্স এবং আর ওয়াই। আমরা যেটা দেখলাম যে ভেক্টরটা মুভমেন্ট করলে তার ছায়াটারও কি হয়, একটা মুভমেন্ট হয়। তাহলে সেই মুভমেন্ট থেকেই কিন্তু তুমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে পারবা। দেখো তাহলে অ্যানিমেশনটা, এই দেখো আমাদের যে ভেক্টরটা অনেক বেশি অ্যাঙ্গেল থিটা কমে আসলো, এবং দেখো ছায়া লাল লাল যেই ভেক্টরটাকে দেখা যাচ্ছে, ছায়া এবং তার প্রজেকশন মানে ভেক্টর এবং তার প্রজেকশন কিন্তু দেখো প্রায় এখন এখন যে অবস্থায় আছে প্রায় সমান। যদি একবার এক্স অক্ষের উপরে চলে আসে তাহলে একবার টোটালি সমান হয়ে যাবে। আর যখন তোমার এই ভেক্টরটা উপরের দিকে উঠবে তখন দেখবা তার ছায়াটাও কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এই দেখো এই অবস্থানটাতে দেখো প্রায় বলা যাচ্ছে যে এখনো সমান হয়নি, লালটা একটু ছোট আছে। তো যখন তোমার এইটা এটার উপরে কি হবে, পুরোপুরি আপতিত হবে মানে এক অক্ষের উপরে চলে আসবে, তখন দেখা যাবে যে ছায়া এবং বস্তু সমান। কিন্তু যদি এটা উপরের দিকে উঠতে থাকে, এই যে উপরের দিকে উঠছে দেখো, উঠছে এবার দেখো, দেখো ছায়াটা কত কি হলো, ছায়াটা একেবারে ছোট হয়ে গেছে। তার মানে এইটা যদি 3 মিটার হয় তাহলে এটা যদি 3 সেন্টিমিটার হয় তাহলে এইটা হবে কত, 2 সেন্টিমিটার। এই যে এখানে দেখো 3, আমাদের স্কেলে দেখা যাচ্ছে 3, তাহলে তার প্রজেকশনটা এখানে পাইছি কত, 2। তাহলে আর এক্স পাইলাম 2, আবার আর ওয়াই পাইলাম কত, 3 থেকে একটু কম, মানে পুরোপুরি 3 না। মানে এরকম ভাবে আমরা ক্যালকুলেশন করব স্পেসিফিক। আমরা তো এখানে স্পেসিফিক অ্যাঙ্গেলের মান দেই নাই, অ্যাঙ্গেলের মান যদি আমরা স্পেসিফিক দেই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা স্পেসিফিকলি আমরা ভ্যালুগুলা পেয়ে যাব। আচ্ছা এইখানটাতে দেখো, এই জায়গাটাতে আমরা ডিটেইলসে আলোচনা করছি, ভয় পাওয়ার কোনো কারণই নেই। একটু মনোযোগ দিয়ে খেয়াল করো তাইলেই বুঝতে পারবা। আমরা আগের ক্লাসে পড়ে আসছি যে যদি এরকম হয় যে দুইটা ভেক্টর, একটা হচ্ছে পি আর একটা হচ্ছে কিউ, দুইটা ভেক্টর যদি হয় এবং তাদের মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে তার লব্ধিটা হয় যে সূত্র সেটা হচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। যদি মধ্যবর্তী শর্ত হলো 90 ডিগ্রি হয়, তখন 90 ডিগ্রি হলে কেবল তার যে লব্ধিটা হবে সেটা হবে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এখানে পি এর মান আমরা দেখতে পাচ্ছি 4 লিখলাম, এখানে কিউ এর মান দেখতে পাচ্ছি 3, তাহলে 3 স্কোয়ার লিখলাম। তাহলে আর এর যে মান পাওয়া যায় সেটা হচ্ছে 5। হ্যাঁ, তার মানে এই যে মূল ভেক্টরটা ধরো তুমি কোনো মান জানো না, তোমার সাথের ভেক্টরগুলোর মান দেয়া আছে। হ্যাঁ, মানে এই লোক যে বল দ্বারা টানতেছে এবং এই লোক যে বল দ্বারা টানতেছে সেটার মান জানো, মধ্যবর্তী কোণ জানো, তাহলে কিন্তু তুমি আগেই সামান্তরিকের সূত্রের সাহায্যে শিখে আসছো, লব্ধি ভেক্টরের মান পেয়ে যাবা। অথবা তুমি যদি লব্ধি ভেক্টরের মান জানো, হ্যাঁ, এবং এখানে যে কোনো একজনের বলের মান জানো, তাহলে কিন্তু তুমি আরেকজনের বলের মান বের করতে পারবা। অথবা তুমি তোমার এই লব্ধি ভেক্টরের মান জানো, থিটার মান জানো, মানে লব্ধি ভেক্টরটা শুধু এই যে এক্স অক্ষের সাথে যে কোণ করছে সেই কোণের মান জানো, হ্যাঁ, তাহলে তুমি কিন্তু কি এই এই লোক যে বলে টানতেছে সেটা বের করতে পারবা। তাহলে এই জিনিসগুলো আমরা যদি আবার একটু এই পাশে একটু দেখো ক্লিয়ার করে দেখাইছি, একই জিনিস মানে সিম্পলি আমরা শুধু এখান থেকে এখানে ট্রান্সফার করছি। দেখো এখানে যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে আর একটা পয়েন্ট,
এই পয়েন্ট থেকে ও পয়েন্ট থেকে আর পয়েন্ট পর্যন্ত আমরা একটা ভেক্টর যদি কল্পনা করি, তাহলে ও আর হচ্ছে একটা ভেক্টর। এই ভেক্টরটাকে আমরা আর মডুলাস দ্বারা প্রকাশ করছি এবং এটা এখানে রিপ্লেস করছি। তার মানে আমরা বলতে পারছি এটার মান হচ্ছে 5। তাহলে তার ভূমির মান হচ্ছে কত? এই যে এখান থেকে দেখতে পাচ্ছি যে চিত্রে এটা যেহেতু 4, তাহলে এটা 4, তার মানে আর এক্স এর মান হচ্ছে 4 আর আর ওয়াই এর মান হচ্ছে 3। এখন আসো, তুমি বলতে পারো যে স্যার আমরা তো এটা জানি যে এভাবে যেহেতু ধরা হয়েছে 4 এবং 3 হবে। এখন আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব। সেই টেকনিক থেকে আমরা যে জিনিসটা দেখব, দেখো আমরা এইখানে দেখো আমরা বলছি যার অভিক্ষেপ তার cos থিটা, তাই না? তাহলে যদি তোমার আর ভেক্টরটা হয়, তাহলে আর ভেক্টরটা আমরা ধরছি, তার আর ভেক্টরের অভিক্ষেপ মানে যদি আমি এক্স অক্ষ বরাবর আসি, তাহলে আমরা এটাকে আর এক্স লিখতে পারি, অথবা আমরা এটাকে লিখতে পারি কি লিখতে পারি, পি ভেক্টর লিখতে পারি, যেহেতু আমরা আর এক্স কে পি দিয়ে ধরছি। তাহলে এটা ইকুয়ালস টু কি হবে? এটা ইকুয়ালস টু হবে, আমরা বলছি যার অভিক্ষেপ, এখানে ভেক্টরটা কার? আর। তাহলে আর এর অভিক্ষেপ, তাহলে আমরা কি লিখতে পারবো? আর মডিউলাস, তাহলে cos, তারপরে কি হবে? যার অভিক্ষেপ তার cos থিটা। এইখানে দেখো থিটা ইকুয়ালস টু আমরা কত ধরছি? 37। তাহলে আমরা এখানে cos আগে থিটা লিখি, পরে থিটা মান বসাবো cos থিটা। তাহলে এই দেখো আমরা লিখলাম আর এক্স, এই যে এখানে কিন্তু লিখে দিছি দেখো নিচে, এই যে আর এক্স সমান সমান হচ্ছে আর cos থিটা, তা আর এর মান হচ্ছে 5 আর cos, এখানে অ্যাঙ্গেলটা মান দেয়া আছে, কত দেয়া আছে? 37। তুমি ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, দেখো 4 পেয়ে যাবা। কিরকম ম্যাজিকের মতো, দেখছো এখানে এই 4 নিউটন বলে টান দিছিল। তার মানে তুমি যদি কোণের মান জানো, এই অভিক্ষেপের ধারণা থেকে তুমি কিন্তু আর এক্স এর মান বের করে ফেলতে পারবা। এবার আসি আর ওয়াই যদি হয়, একই রকম ভাবে খেয়াল করো, এই কোণটাকে আমরা ধরো এটাকে তো থিটা বলছি, তাহলে কিন্তু নিশ্চিতভাবে যেহেতু এটা একজন একজনের উপর লম্ব, তাহলে এই কোণটা কি হয়? এই কোণটা হয় 90 ডিগ্রি মাইনাস থিটা, এই কোণটা। তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে যদি আমি 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি করি, তাহলে কিন্তু এই যে থিটা প্রাইম নামে যে কোণটা পাওয়া গেল, তার কিন্তু মান কত আসলো? দেখো 53 ডিগ্রি মান আসলো, হ্যাঁ, থিটা প্রাইম নামক যে কোণটা। তাহলে আমরা যদি বলি যে এইটার অভিক্ষেপ এখন আমি কোন দিকে নিব? ওয়াই অক্ষ বরাবর নিব, ছায়া। তাহলে যার অভিক্ষেপ তার cos থিটা, তাহলে এই থিটার মানটা কিন্তু তুমি থিটা প্রাইমটার মান কিন্তু তুমি জানো 53। তাহলে আমি লিখব যার অভিক্ষেপ তার cos থিটা যদি হয়, তার আর ওয়াই ইকুয়ালস টু আর cos থিটা প্রাইম। এবার অ্যাঙ্গেলটা কিন্তু থিটা প্রাইম, তাহলে আর cos থিটা প্রাইম, থিটা প্রাইম। এখন যেটা হচ্ছে যে তুমি একটু এই পাশে এই দিকটা খেয়াল করো, যে বা আমি যে জায়গায় মার্কিং করতেছি সেই জায়গাটার দিকে খেয়াল করো। এইখানে একটা জিনিস দেখো, এই যে আমরা লিখলাম যার অভিক্ষেপ তার cos থিটা, তাহলে আর cos, এখানে অ্যাঙ্গেল হচ্ছে থিটা প্রাইম, থিটা প্রাইম, তাহলে 5 cos থিটা প্রাইম এর মান হচ্ছে 53। দেখো ক্যালকুলেটরে ক্যালকুলেট করলে আমরা যে মানটা পেয়ে যাই কি 3। তার মানে এই অংশটার মান পাইছি 3, এবং আমরা কিন্তু বাস্তবেও আমরা এই পাশে কি দেখতে পাইছি? এই অংশটার মান কিন্তু 3 দেখতে পাইছি। এখন হচ্ছে এখানে একটু ব্যাপার আছে, সেটা আমরা এই জায়গাটা একটু খেয়াল যদি করি তাহলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এইখানে দেখো, এখানে হচ্ছে আর আমি যদি থিটা প্রাইমকে এবার লিখি 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ দেখো থিটা এবং থিটা প্রাইম এই দুইটার সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। তাহলে থিটা আমরা লিখতেছি প্লাস থিটা প্রাইম ইকুয়ালস টু আমরা লিখতে পাচ্ছি কত? 90 ডিগ্রি, 90 ডিগ্রি লিখতে পাচ্ছি। তাহলে তাহলে আমরা যদি বলি যে আমরা থিটা প্রাইমটাকে রিপ্লেস করি, থিটা প্রাইমটাকে রিপ্লেস করলে কি আসতেছে? থিটা প্রাইম ইকুয়ালস টু লিখতে পাচ্ছি 90 ডিগ্রি, 90 ডিগ্রি, হ্যাঁ, মাইনাস থিটা। তাহলে এই যে দেখো আমরা থিটার প্রাইমের পরিবর্তে এখানে কি লিখলাম? তাহলে কোনো অসুবিধা তো না, এটা লিখলে আমি জাস্ট পরিবর্তন করলাম। এবং এটাতে করলে পরিবর্তন করলে কি হচ্ছে দেখো, কসটা গিয়ে কি হয়ে গেল? কজের পরে তোমরা সবাই জানো যে 90 ডিগ্রি যদি থাকে, কজের পরে যদি 90 ডিগ্রি হয়, আমরা যদি কোঅর্ডিনেট ভাগ করে দেখি, তাহলে সেটা কি হয়? কসটা সাইন হয়ে যায়। তাহলে এখানে থিটা আছে, তাহলে সেটা কি হবে? আর সাইন থিটা হবে, আর সাইন থিটা হবে। এখন এই যে আর সাইন থিটা হলো, তাহলে এখন যদি আমি থিটার মান কত আমরা দেখছি 37, তাহলে 37 বসাইলাম, তাহলে দেখো 3 পাইলাম। সেই 3 কিন্তু পাইছি, এই যে দেখো এখানে 53 বসায়ও 3 পাইছি,
আবার এখানে 37 বসেও 3 পাইছি, তাহলে এখানে কিন্তু একটা বিষয় বোঝার আছে, সেটা হচ্ছে কি আমরা আর এক্স কে লিখতে পারি এক্স অক্ষ বরাবর, আর এক্স কে লিখতে পারি আর কস থিটা, হ্যাঁ, আর আর ওয়াই কে আমরা লিখতে পারি, কি লিখতে পারি বলো, ওয়াই কে লিখতে পারি আর সাইন থিটা, সাইন থিটা। দেখো আমরা কিন্তু দুইটাকেই কিন্তু আমরা কি করলাম, একই অ্যাঙ্গেল দিয়ে প্রকাশ করলাম। আমি থিটা প্রাইম দিয়ে যদি দিতাম, এখানে আমরা থিটা প্রাইম অ্যাঙ্গেলটাকে যদি ধরতাম, তাহলে কিন্তু আর ওয়াইটা হয়ে যেত কি আর কস থিটা প্রাইম। আমরা কিন্তু আর ওয়াই কে আর সাইন থিটা লিখছি, দেখছো? তার মানে আর ওয়াই হলো আর সাইন থিটা, অথবা তুমি আর যদি তুমি ওই পাশের কোণ দিয়ে ধরো, তাহলে কিন্তু তুমি সেটাকে বলবা আর কস থিটা প্রাইম। এই জিনিসটা খুব ভুল করে বাচ্চারা, মানে বিশেষ করে তোমরা এই বিষয়টা রিপিটেডলি ভুল করো। যদি এই কোণের মান তোমার জানা থাকে, তাহলে তুমি সেখানে কস থিটা দিয়েই কিন্তু এই আর ওয়াই কে বের করে ফেলতে পারবা। কিন্তু তুমি যদি এই কোণের মান না জানা থাকে, তুমি শুধু এই কোণের মানটা জানো, তাহলে তুমি এইটাকে বলবা, এই ভূমিটাকে বলবা আর কস থিটা, আর উলম্বটাকে বলবা কি আর সাইন থিটা। আমরা চলো আরেকটা পরের স্লাইডটাতে যাই। এখানে দেখো আমরা বলছি বি ভেক্টর, তাহলে তার অভিক্ষেপ, এখান থেকে আমরা লম্ব টানলাম, এই কোণটা যদি থিটা হয়, তাহলে লম্ব টানার পরে যার অভিক্ষেপ তার কস থিটা, যেহেতু বি ভেক্টর তাহলে তার অভিক্ষেপ মানে তাহলে এই লাল অংশটা হবে কি বি কস থিটা। আবার এই বড় একটা ভেক্টর, তাহলে এটার থেকে যদি আমি এর অভিক্ষেপ বি এর দিকে নেই, তাহলে এখান থেকে আমার লম্ব টানতে হবে, ওই ভেক্টরটার উপর টানলাম লম্ব, তাহলে এই ভেক্টরটার নাম হচ্ছে এ ভেক্টর। আর এই কোণ কিন্তু তার এইটাই রয়েছে, তাই না? কোণ এইটাই রয়েছে। এখন তুমি বলতে পারো স্যার কোণ আমি এইটা ধরলাম না কেন, এই কোণটা কেন বিবেচনা করলাম না? কারণ কোণ তুমি বিবেচনা, নিয়ম কি, সমকোণী ত্রিভুজের বেলায় যে কোণটা আমরা ধরবো সেই কোণের বিপরীত হবে লম্ব। তাহলে আমি যেহেতু এই কোণটা দিয়ে আমি চিন্তা করছি, তাহলে এইটা থেকে আমি এই বাহুটা বর্ধিত করছি, এখান থেকে দেখা গেল যে বি ভেক্টরটা হচ্ছে এতটুকু, তাহলে এটা থেকে এটা লম্ব টানলাম। আবার এর দিক দিয়ে এ ভেক্টরটা হচ্ছে এতটুকু, তাহলে এটা থেকে এটা লম্ব টানলাম। হ্যাঁ, কিন্তু এরকম তো না যে আমি এখান থেকে, মানে আমি যদি চেঞ্জ করে নিয়ে আসি, তাহলে এখান থেকে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা না, এটা হচ্ছে তোমার 90 ডিগ্রি, তাহলে এটা সমকোণী ত্রিভুজ, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। এখন তুমি যদি কোণ এটা ধরো, তাহলে তোমার এটা যদি আমি থিটা ধরি, ধরো একটা কোণ ধরলাম, তাহলে এখান থেকে এটার উপর লম্ব টানতে হইতো, তাহলে এটা তো আর এই এ ভেক্টরটাকে প্রেজেন্ট করতো না। এই কারণে আমাকে এই যে এই ভেক্টরটাকে প্রেজেন্ট করতেছে কে, এই যে এই থিটাটা। তাহলে আমি যদি বলি যে বি এর দিকে, যেমন এই যে এখানে বলা হয়েছে, দেখ খেয়াল করো লেখাটা, যে এ এর উপর বি এর অভিক্ষেপ, তাহলে যার অভিক্ষেপ কার, বি এর, তাহলে বি কস থিটা। আবার যে বি এর উপর বলছে কিন্তু, দেখছো বি এর উপর, বি এর উপর এ এর অভিক্ষেপ, তাহলে কার অভিক্ষেপ, এর অভিক্ষেপ, তার মানে কি এ কস থিটা। ঠিক আছে, আচ্ছা এইবার আমরা এইখানটাতে একটু যাব। এখানে আমরা ভেক্টর বিভাজন নিয়ে যে কথাটা, এই আগের আলোচনাগুলোই, হ্যাঁ একটু যদি এরকম হয় যে এই সিচুয়েশনটা তো তুমি জানো, তোমরা শিখে আসছো, এটা যদি আর একটা ভেক্টর হয়, তাহলে ভূমির দিকে হবে কি আর কস থিটা, আর উলম্বর দিকে এই দিকটা হবে আর সাইন থিটা। এই যে দেখো আমি লিখছি এই জায়গায় পি মানে আর এক্স মানে আর কস থিটা। আর যদি কিউ এর মানটা আমরা কিভাবে বের করব, এটা লম্ব বিক্ষেপ আমরা যদি নেই, মানে হচ্ছে এই কোণটাকে থিটা প্রাইম কোণটা না ধরে যদি এই কোণটা দিয়ে চিন্তা করি, তাহলে আমরা কিউ ইকুয়ালস টু কি লিখতে পারবো, কিউ ইকুয়ালস টু লিখতে পারবো আর সাইন থিটা। আচ্ছা, তাহলে এটা তো আমরা জানাই, কিন্তু যদি এই পরস্পর এটা যেরকম পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, দেখো শর্ত দুইটা চিত্রের মধ্যে পার্থক্যটা কি, এই চিত্রটা হচ্ছে থিটা এবং থিটা প্রাইম মিলে 90 ডিগ্রি, আর এই চিত্রটা দেখো থিটা এবং থিটা প্রাইম মিলে একটা নতুন কোণ, মানে একটা কোণ আলফা, নট 90 ডিগ্রি। এই অবস্থায় থাকলে তখন আমরা ভেক্টরের বিভাজনটা কিভাবে করি? তখন লামি একটা উপপাদ্য আছে, এটা লামির উপপাদ্য নামে পরিচিত। সেটা কি, বাহু তার বিপরীত কোণের সাইনের অনুপাত ধ্রুব থাকবে। তার মানে ধরো এটা হচ্ছে একটা বাহু, এই যে সামান্তরিকের এটা একটা বাহু পি বাহু, তাহলে পি বাহুর এই বাহুটার বিপরীত কোণ
তাহলে বিপরীত কোণ বলতে আমরা কাকে বুঝবো? এইটা একটা কোণ তো থিটা, আরেকটা কোণ হচ্ছে থিটা প্রাইম, এই দুইটা কোণ, আর এদের সমষ্টি হচ্ছে আলফা, ওটা তো আলাদা বিষয়। তাহলে এই বাহুর তার বিপরীত কোণ, তাহলে বিপরীত কোণ বলতে আমরা বুঝবো এই যে বাহুটা তার বিপরীত কোণ মানে হচ্ছে এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটা। তাহলে এটা যদি থিটা হয়, দেখো তাহলে এইটা এই লাইনটা, এই যে এটা এসি এবং ওবি সমান্তরাল, তাহলে এই ওসি যদি ছেদক হয় তাহলে এটা থিটা প্রাইম হলে এই কোণটা কি হয়? থিটা প্রাইম হয়ে যায় না? তাহলে বাহু যদি পি হয় তাহলে বিপরীত কোণ হচ্ছে থিটা প্রাইম। তাহলে যে বাহু ডিভাইডেড বাই বিপরীত কোণ হচ্ছে থিটা প্রাইম, এর সাইনের অনুপাত এই যে সাইন থিটা প্রাইম। আবার আমি যদি কিউ বাহু নেই তাহলে কিউ বাহুটার বিপরীত কোণ কোনটা হয়? এই যে এই কোণটা। তাহলে এই কোণ দেখো এটা যদি থিটা হয়, একান্তর কোণ বলে এই কোণটা হবে থিটা। তাহলে কিউ বাহুটার বিপরীত কোণ হচ্ছে থিটা। তাহলে আমরা কি লিখতে পারি? যে কিউ বাহু তার বিপরীত কোণ কে? সাইন থিটা। আচ্ছা, এবার বাহুটা যদি আর হয় তাহলে আর বাহু তার বিপরীত কোণ বলতে কাকে বোঝানো হচ্ছে? এই বাহুটার বিপরীত কোণ হচ্ছে এটাই। তাহলে এটাই হচ্ছে, আমরা জানি ত্রিভুজের ৩ কোণের সমষ্টি হচ্ছে ১৮০ ডিগ্রি। তাহলে এই ১৮০ থেকে যদি আমি আর থিটা প্রাইম বাদ দিয়ে দেই তাহলে তো এই কোণটা পাওয়া যায়, তাই না? আমরা ধরি এই কোণের যেহেতু ইন্ডিকেশন দেয়া নাই, তাহলে আমরা এইভাবে বের করে নিতে পারি ১৮০ থেকে, হ্যাঁ, আমরা থিটা প্লাস থিটা প্রাইমকে বাদ দিলাম। এইভাবে করে আমরা যদি পি বাহুর মান বের করতে চাই তাহলে পি এর সাথে আর একটা সম্পর্ক করব। দেখো তাহলে সাইন থিটা প্রাইমটা উপরে চলে আসবে। তাহলে পি ইকুয়ালস টু কি হলো? আর সাইন থিটা প্রাইম। হ্যাঁ, আর এই যে এই সাইন থিটা প্রাইমকে এই পাশে পাঠাও, এই জায়গায় নিয়ে আসো। তাহলে পি ইকুয়ালস টু হলো আর সাইন থিটা প্রাইম বা যা আছে তাই। আর কিউ ইকুয়ালস টু কি হলো? কিউ ইকুয়ালস টু হলো আর, এটা উপরের এই কর্নারে নিয়ে যাও, যে এখন কিউ এর সাথে আর এর সম্পর্ক আর কি। তাহলে কিউ ইকুয়ালস টু এটাকে এই প্রান্ত থেকে এই জায়গায় নিয়ে আসো। দেখো তাহলে কিউ ইকুয়ালস টু কি হচ্ছে? আর সাইন থিটা, নিচে যা আছে তাই। কিন্তু এই কন্ডিশনটা হচ্ছে যে কোনো একটা ভেক্টরকে বিভাজন করার নিয়ম। বাহু তার বিপরীত কোণের সাইন সরি বাহু তার বিপরীত কোণের সাইন, এভাবে আমরা কিন্তু এই পি এবং কিউ এই দুইটাকে পেতে পারি। কিন্তু যদি এরকম হয় স্পেশাল কন্ডিশন, এই দুইটার সমষ্টি 90 ডিগ্রি, অলরেডি কিন্তু আমরা সেটা শিখে আসছি। তাহলে এইখান থেকেই কিন্তু দেখো এই জায়গায় যাওয়া যায়। কিভাবে যাওয়া যায়? এই যে এখানে পি কিউ, যদি আমি এখানে শর্তটা বসায় দিই, 90 ডিগ্রি শর্তটা বসায় দিই, যে এখানে থিটা আর থিটা প্রাইমকে এটাকে একটু ধাক্কা দিয়ে সোজা করে দিলাম, তাহলে তো এরকম হবে। তাহলে থিটা আর থিটা প্রাইমের সমষ্টি, এটাকে এই কিউটাকে ধাক্কা দিয়ে সোজা করে দিলে কি হবে? থিটা প্লাস থিটা প্রাইম মিলে কি হবে? 90 ডিগ্রি হবে। তাহলে দেখো আমি এখানে বসায় দিই, দেখো থিটা প্লাস, এখানে দেখো থিটা প্লাস থিটা প্রাইম ইকুয়ালস 90 ডিগ্রি। তাহলে নিচে কি হয়ে গেল? সাইন 90 ডিগ্রি হয়ে গেল না? 180 মাইনাস 90, তার মানে পুরো নিচে কি হলো? সাইন 90 ডিগ্রি। তাহলে আর সাইন, তাহলে সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে নিচের অংশটা ভ্যানিশ হয়ে গেল, এই অংশটা নাই। আচ্ছা, তাহলে থাকলো কি? আর সাইন থিটা প্রাইম, আর সাইন থিটা প্রাইম। আবার থিটা প্রাইম, থিটা এবং থিটা প্রাইম মিলে 90 ডিগ্রি, তাহলে থিটা প্রাইমের পরিবর্তে আমরা কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস থিটা। দেখো পি এর মান কি পাই গেলে? আর কস থিটা। দেখো তো বাম পাশে পি এর মান কি পাইছো? পি এর মান পাইছো আর কস থিটা। এবার আসো কিউ, নিচের এই জিনিসটার মান হচ্ছে 1, কারণ থিটা প্লাস থিটা মানে 90 ডিগ্রি, 180 ডিগ্রি থেকে 90 ডিগ্রি বাদ দিলে হয় 1, তার মানে এটা নিচের অংশটা বাদ হয়ে গেল, 1 হয়ে গেল। তার এখানে তো আর কোনো চেঞ্জ নাই, এখানে যা আছে তাই। আমার এখানে থিটা প্রাইম ছিল বলে থিটাতে নিয়ে গেছি। তাহলে এখানে পাই গেলাম কিউ ইকুয়ালস টু, পাই গেলাম কি? আর সাইন থিটা। তাহলে এখানে কিউ ইকুয়ালস টু কি পাইলাম? আর সাইন থিটা। তার মানে এই রাইট সাইডে যে আমার এই ক্যালকুলেশনটা থেকে আমরা লেফট সাইডে ক্যালকুলেশন একটা কন্ডিশন দিয়ে অ্যাড করে দিতে পারি। সেটা কি? 90 ডিগ্রি কথাটাকে যদি আমরা ওই সিচুয়েশন থেকে 90 ডিগ্রি ধরে এই সিচুয়েশনে আসি, অটোমেটিক্যালি চলে আসে। তাহলে আমরা পুরো আলোচনাটাকে তুমি যদি একটু সময় নিয়ে আস্তে আস্তে করো তাহলে পুরো বিষয়টাই তোমার কাছে স্পষ্ট হবে। কিন্তু আমরা ফাইনালি যে জিনিসটা পাইছি, যে আর একটা ভেক্টর যদি হয় তার ভূমির দিকে আর এক্স হবে আর কস থিটা, আর ওয়াই হবে আর সাইন থিটা। এতটুকু আমাদের মনে রাখলেই হবে, আর বাকিটা আমাদের প্র্যাকটিস থেকে বিষয়গুলো আরো পারফেক্ট হবে। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভালো করে জিনিসগুলো বাসায় পড়বে।
ধন্যবাদ সবাইকে।